সুপ্রিয় শিক্ষার্থী, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে অনার্স প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতি কোর্সের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সবাই সাথেই থাকো। তার আগে আমার পরিচিতিটা একটু দেখে নিই। আমি দীপঙ্কর রপ্তান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, খুলনা। আজকে আমাদের আলোচ্য বিষয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, যাকে আমরা ইংলিশে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি বলে থাকি। এটি মাইক্রো ইকোনমিক্সের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আমরা দেখব ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি যিনি ব্যাখ্যা করেছেন, অর্থাৎ যিনি এই সূত্রটি প্রদান করছেন, তিনি অধ্যাপক মার্শাল। আমরা অধ্যাপক মার্শাল হিসেবেই জানি, উনি আসলেই অধ্যাপক আলফ্রেড মার্শাল, প্রফেসর আলফ্রেড মার্শাল। আমরা দেখব আজকের বিষয়টি ব্যষ্টিক অর্থনীতি কোর্সের দ্বিতীয় অধ্যায়ের উপযোগ বিশ্লেষণের অন্তর্ভুক্ত। আজকে দেখব আমরা আজকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয় থেকে আমরা কি শিখছি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি আমরা চিত্রসহ ব্যাখ্যা করতে পারবো। আর ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটির সীমাবদ্ধতা কি আছে বা এর সমালোচনা কি আছে, সেটি সম্পর্কে আজকে জানতে পারবো। তো আমরা চলে যাই, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির যে সূত্রটি বা এই যে বিধিটি, এটি দিয়েছেন অধ্যাপক মার্শাল। তার মতে আমরা সাধারণত দেখে থাকি যে আমরা নির্দিষ্ট একটি দ্রব্য যদি বারবার ব্যবহার করতে থাকি, তাহলে কি হয়, ওই জিনিসের প্রতি আমাদের আগ্রহ কিছুটা কমে যায়। প্রিয় শিক্ষার্থী, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, সবাই একটু মনোযোগ দিয়ে এটা খেয়াল করবো বিষয়টা। আমরা যখন একটি জিনিস প্রতিনিয়ত ব্যবহার করতে থাকি, যেমন আমি যদি কোনো সুস্বাদু ফল ইউজ করি, যেমন আমও যদি আমি নিয়মিত খেতে থাকি, তাহলে কি হবে যে একটা সময় গিয়ে যখন আমি প্রথম আমটি যখন খেয়েছিলাম, তখন আমার আমের প্রতি যতটা আগ্রহ বা যতটা ইচ্ছা ছিল, ঠিক একের পর এক আমি যদি 2টা 3টা 4টা 5টা 10টা পর্যন্ত ভোগ করে ফেলি, তখন কি হবে, একের পর এক আমার ওই আগ্রহটা আর থাকবে না। একের পর এক আমি যত বেশি ভোগ করতে থাকবো, তত আমের প্রতি আমার আগ্রহটা আস্তে আস্তে কমে আসবে। এটি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল কথা। তো এটাকেই আমরা বইয়ের ভাষায় বা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবো আর কি। তো দেখি আমরা বইয়ের ভাষায় কি পাচ্ছি। একটি নির্দিষ্ট সময় অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো ভোক্তা একটি নির্দিষ্ট দ্রব্য ক্রমাগতভাবে ভোগ বাড়াতে থাকলে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে, আর এটি হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তো আমরা এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি তো দেখলাম, তার আগে একটু আলোচনা করব উপযোগ কাকে বলে এবং প্রান্তিক উপযোগ কাকে বলে। উপযোগ হচ্ছে কোনো পণ্যের অভাব পূরণের ক্ষমতা, তাকে আমরা উপযোগ বলে থাকি। আর প্রান্তিক উপযোগটা কি, মোট উপযোগটা কি। মোট উপযোগ হচ্ছে যে যতগুলো দ্রব্য আমি ভোগ করব, সেটা থেকে মোট যে উপযোগটা পাবো তাকে আমরা মোট উপযোগ বলে থাকি। প্রান্তিক উপযোগ কি, প্রত্যেকটা দ্রব্য অর্থাৎ এক একক দ্রব্য বেশি ব্যবহারের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায়, তাকে আমরা প্রান্তিক উপযোগ বলে থাকি। অর্থাৎ আমি 5টি দ্রব্য ভোগ করেছি, 5টি দ্রব্য থেকে আমি একটি উপযোগ পেয়েছি, মোট উপযোগ। আমি 6ষ্ঠ দ্রব্য ভোগ করার ফলে অতিরিক্ত যে উপযোগটা পাবো, সেটি হচ্ছে আমার কাছে প্রান্তিক উপযোগ। তো আমরা দেখে থাকছি যে এই যে প্রান্তিক উপযোগটা আমরা পেয়ে থাকি প্রত্যেকটা দ্রব্য ভোগের মাধ্যমে, প্রতি এক্সট্রা দ্রব্য অর্থাৎ অতিরিক্ত একটা দ্রব্য ভোগের মাধ্যমে যে আমি অতিরিক্ত যে পরিমাণ উপযোগ লাভ করি, সেই অতিরিক্ত উপযোগটাই আমার কাছে প্রান্তিক উপযোগ। সুতরাং এই প্রান্তিক উপযোগটা একের পর এক কমতে থাকে মানুষের। আমরা অধ্যাপক মার্শাল যে সংজ্ঞাটা দিয়েছেন সেটা একটু দেখে নেব। কোনো বিশেষ দ্রব্যের মজুদ বৃদ্ধির ফলে কোনো ব্যক্তি যে অতিরিক্ত উপযোগ লাভ করে, তা মজুদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পেতে থাকে। আমরা প্রথমত যেটি আলোচনা করেছি সেটি এখানে উনি আলোকপাত করেছেন আর কি। তো আমরা খুব সহজে এটাকে এমনভাবে ব্যাখ্যা করতে পারি যে আসলে আমরা বাস্তবতার প্রেক্ষাপটে যেটা দেখি, যে আমরা ক্রমাগত যদি একটা পণ্য ভোগ করতে থাকি, তাহলে আস্তে আস্তে ওই পণ্যের প্রতি আমাদের আগ্রহটা কমে যায়। তো এই আগ্রহটা যে কমে যাওয়া, এই কমে যাওয়াকেই আমরা বলে থাকি অ্যাকচুয়ালি
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, মানে ওই দ্রব্যের ভোগের মাধ্যমে প্রাপ্ত যে প্রান্তিক উপযোগ সেটি আসলে আস্তে আস্তে কমতে থাকে। এটি হচ্ছে আমাদের আহ, ব্যাখ্যার মূল বিষয়বস্তু আর কি। তো আমরা এই বিষয়টাকে আমরা আরেকটু ভালোভাবে একটা সূচির মাধ্যমে বা একটা রেখার মাধ্যমে আমরা ব্যাখ্যা করবো। দেখে নিই এই বিধিটি আম, আমরা ব্যাখ্যা করতে গেলে আমাদের কিছু কিছু শর্ত পালন করতে হবে, অর্থাৎ কিছু অ্যাজাম্পশন থাকতে হবে। এগুলো থাকতে হবে, না হলে আমাদের এই বিধিটি কার্যকর বা এই বিধিটি আমরা ব্যাখ্যা করতে পারবো না। তো ও সেই শর্তাবলীগুলো কি কি আমরা একটু দেখে নিই। প্রতিটি দ্রব্যের উপযোগ অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হবে, অর্থাৎ আমরা উপযোগটাকে মানসিক ব্যাপার হিসেবে বিবেচনা করি যে আমি এখান থেকে কতটুকু উপযোগ পাবো, সেটা হয়তো আমার মানসিক ব্যাপার। কিন্তু তারপরেও এই মানসিক ব্যাপার হলেও এটি অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে, তা না হলে আমাদের এই বিধিটি আমরা ব্যাখ্যা করতে পারবো না। তারপরে দেখি ভোক্তার আচরণ যুক্তিশীল হবে, ন্যায়সঙ্গত হবে। তো ভোক্তার আচরণ আজকে একরকম কালকে একরকম এমনটা হবে না। ভোক্তার আচরণ অবশ্যই যুক্তিশীল এবং ন্যায়সঙ্গত বাস্তবসম্মত হতে হবে। প্রতিটি একক দ্রব্যের দাম স্থির থাকবে, অর্থাৎ আজকে আমি যে যে পণ্যটা ব্যবহার করছি সেটা আজকে একরকম থাকলো দাম, কালকে দাম আরেক রকম হয়ে গেল, এমনটা হবে না। মানে দামের পরিবর্তন হয়ে গেলে মানুষের রুচি পছন্দেরও পরিবর্তন হয়ে যায় অনেক সময়। তো সুতরাং আমরা ধরে নেব যে যে পণ্যটা আমরা ব্যবহার করছি সেই পণ্যের দামটা একই থাকবে। একটি নির্দিষ্ট সময়ের জন্য বিধিটি কার্যকর হবে, অর্থাৎ আহ, আমি আজকে একটা দ্রব্য ভোগ করা শুরু করলাম এবং এখান থেকে 1 সপ্তাহ পরে গিয়ে আবার ভোগ করলাম, মাঝখানে গ্যাপ। এটা হলে কি হবে যে নির্দিষ্ট সময় পরে আমার ওই প্রান্তিক উপযোগ কিন্তু সেম থাকবে, একই রকম থাকবে। সুতরাং একটি নির্দিষ্ট সময়ের জন্য এটি হতে হবে, অর্থাৎ হয়তো আমি আজকে ভোগ করা শুরু করলাম, আমি আজকে কালকের মধ্যে ভোগ করে করে ফেললাম। কিন্তু এটি অনির্দিষ্ট সময়ের জন্য হবে না, 1 বছর 2 বছর এমনটা হবে না। নির্দিষ্ট সময় পর্যন্ত ভোক্তার অভাব স্থির থাকবে, অর্থাৎ আমরা এমনটা দেখেছি যে যদি একজন ভোক্তা আজকে থেকে ভোগ করা শুরু করে, তো সে ভোগ কেন করবে? তার অভাব আছে। তো মানুষের অভাবের তাড়না থেকে ভোগের বাসনা তৈরি হয়। তো এই অভাবটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের স্থির থাকতে হবে, অর্থাৎ মানুষের এই একটা জিনিস পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা থাকতে হবে। এবং এই আকাঙ্ক্ষাটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থির থাকতে হবে। যতটুকু সময় পর্যন্ত আমি ভোগ করছি ততটুকু সময় পর্যন্ত অ্যাটলিস্ট স্থির থাকতে হবে। ভোক্তার রুচি পছন্দ ও আর্থিক আয়ের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভোক্তার রুচি পছন্দ স্থির থাকতে হবে। ভোক্তার আর্থিক যে আয়, মানে তার যে ইনকাম, সেই ইনকামটাও কিন্তু সমান থাকতে হবে। হঠাৎ করে যদি তার ইনকাম কমে যায় বা বেড়ে যায়, তাহলে তো রুচি পছন্দ চেঞ্জ হয়ে যেতে পারে। চলে আসি তারপর দ্রব্যের এককগুলো সমজাতীয় হবে। তো দ্রব্যের এককগুলো সমজাতীয় বলতে আমরা যে ধরনের দ্রব্য ব্যবহার করছি সেটি একই ধরনের দ্রব্য হতে হবে। তা না হলে বিভিন্ন ধরনের দ্রব্য হলে বিভিন্ন ধরনের দ্রব্য থেকে একজন ভোক্তা বিভিন্ন ধরনের উপযোগ পেতে পারে। সুতরাং যদি দ্রব্যগুলো একই রকম হয় তাহলে আমাদের এগুলো ব্যাখ্যা করা সহজ হতে পারে। এরপরে দেখব ভোক্তা স্বাধীনভাবে দ্রব্যের একক ক্রয় করবে। ভোক্তা স্বাধীনভাবে, অর্থাৎ এখানে কোনো ব্যক্তি বা বস্তুর প্রভাব থাকবে না, সে একদম স্বাধীনভাবে সে দ্রব্য ক্রয় করবে। আর একটি দ্রব্যের উপযোগ অন্য দ্রব্যের ভোগ দ্বারা প্রভাবিত হবে না। যেমন আমরা পরিবর্তক ও পরিপূরক দ্রব্য সম্পর্কে জানি, অর্থাৎ একটি আরেকটির পরিপূরক আর একটি আরেকটির বিকল্প। তো এই সকল দ্রব্যের ক্ষেত্রে যেমন চা, চিনি আর খাতা কলম, অর্থাৎ খাতার পরিপূরক দ্রব্য কলম। তো এই সকল দ্রব্যের প্রভাব এখানে থাকবে না। আমরা যেটি কিনবো সেটি এই ধরনের পরিবর্তব্য বিকল্প দ্রব্যের অন্তর্ভুক্ত হবে না। তো সুতরাং একটি দ্রব্যের উপযোগ অন্য দ্রব্য দ্বারা প্রভাবিত হবে না। আমরা অনুমিত শর্ত বলে দেখলাম। এখন আমরা বিষয়টি ব্যাখ্যা করব। আমরা কিভাবে ব্যাখ্যা করব? একটা সূচির মাধ্যমে। সূচি অর্থ কি? একটা টেবল। জাস্ট টেবিলে আমরা জিনিসগুলোকে, আমাদের এলিমেন্টস গুলোকে সুন্দর করে সাজিয়ে আমরা ব্যাখ্যা করব। দেখে নিই আমরা উপযোগ সূচিটা কেমন হতে পারে। যেমন এখানে আমরা 3টা কলম দেখেছি, অনেকগুলো রো দেখছি। তো প্রথমে আমরা বাম পাশ থেকে শুরু করি। খুব সুন্দর করে তোমরা খেয়াল করো। আমি একটু মার্ক করে দিই, তাহলে সুবিধা হবে। আমরা এখানে দেখছি দ্রব্যের একক, একদম বাম পাশে উপরে। দ্রব্যের একক। দ্রব্যের একক বলতে আমি
একটা দ্রব্যর কতগুলো একক ব্যবহার করছে, কয়টি সংখ্যা। তারপরে আমরা দেখছি কি মোট উপযোগ, মোট উপযোগ টোটাল ইউটিলিটি। তারপরে দেখছি কি প্রান্তিক উপযোগ মানে মার্জিনাল ইউটিলিটি। তো আমরা দেখেছিলাম যে মোট উপযোগটা কি, যেটি যতগুলো দ্রব্য ব্যবহার করেছি ততগুলো দ্রব্য থেকে অতিরিক্ত যে পরিমাণ উপযোগটা লাভ করেছি সেটি প্রান্তিক উপযোগ, কিন্তু যতগুলো দ্রব্য ব্যবহার করেছি তার সবগুলো মিলে যে উপযোগ সেটি হচ্ছে টোটাল টোটাল ইউটিলিটি। তো আমরা দেখি বা মোট উপযোগ। তো আমরা দেখি যে প্রথম একক, আমরা ব্যাখ্যা চলে যাই, প্রথম একক থেকে আমি 30 টাকা পরিমাণ, আমরা অবশ্যই দেখেছিলাম যে আমাদের উপযোগ অবশ্যই টাকায় পরিমাপযোগ্য হবে বা অর্থে পরিমাপযোগ্য হবে। সুতরাং আমরা দেখছি যে প্রথম এক একক ব্যবহারের ফলে 30 টাকা আমরা উপযোগ পেয়েছি। তো একটা একক ব্যবহারের ক্ষেত্রে 30 টাকা যে আমরা মোট উপযোগ পেয়েছি, প্রান্তিক উপযোগও সেই 30 টাকাই হবে। কেননা প্রান্তিক উপযোগের শর্তই রয়েছে যে একটি একক ব্যবহারের ফলে অতিরিক্ত এক একক ব্যবহারের ফলে অতিরিক্ত যত পরিমাণ সে উপযোগ লাভ করে। সুতরাং একটি একক ব্যবহারের ফলে সে টোটাল উপযোগ বা টোটাল ইউটিলিটি যত পেয়েছে, মার্জিনাল ইউটিলিটিও ঠিক সেটাই পেয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম তার মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগও সেম 30 টাকা। এরপরে দেখি দ্বিতীয় একক, যখন সে দুইটা একক ব্যবহার করছে তখন কি হচ্ছে দেখি। তো দুইটা একক ব্যবহার করার ফলে তার প্রথম এককে প্রথম একক থেকে সে 30 টাকা পরিমাণ উপযোগ পেয়েছিল, দ্বিতীয় একক থেকে সে উপযোগ পেয়েছে আরো কম। তো এখানে দুইটা একক মিলে তার হওয়ার কথা ছিল 60 টাকা, কিন্তু সে অ্যাকচুয়ালি 45 টাকার পরিমাণ উপযোগ পেয়েছে, কারণ প্রথম একক থেকে সে 30 টাকার পরিমাণ উপযোগ পেয়েছিল, দ্বিতীয় একক থেকে সে আসলে খুব বেশি উপযোগ পায়নি। দ্বিতীয় একক ব্যবহারের ফলে তার আগ্রহ কিছুটা হলেও কমে গেছে আর কি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ কি হবে তাহলে, টোটাল ইউটিলিটি থেকে টোটাল ইউটিলিটি 2 একক আর এটা টোটাল ইউটিলিটি 1 একক, তাহলে অতিরিক্ত 1 এককের জন্য এক্সট্রা যে 1 একক সে ব্যবহার করছে তার জন্য কতটুকু পেয়েছে, এখান থেকে আমরা এটাকে বিয়োগ করে দেবো। এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে 15। দেখো খুবই সহজ, 45 থেকে আমরা 30 বিয়োগ করলাম, বিয়োগ করলে চলে আসলো কত 15। একইভাবে আমরা দেখি যে তৃতীয় একক ব্যবহারের ফলে সে উপযোগ পেয়েছে 55 টাকা পরিমাণ। তাহলে 55 টাকা পরিমাণ উপযোগ পেলে আমরা দেখি 55 থেকে 45 বিয়োগ করি, বিয়োগ করলে কত থাকছে 10 টাকা। তাহলে সে প্রান্তিক উপযোগ পেল তৃতীয় একক থেকে 10 টাকা। ঠিক একইভাবে চতুর্থ একক থেকে সে 4টা একক ব্যবহারের ফলে সে মোট উপযোগ পেয়েছে 60 টাকা, সব মিলে যোগ হতে হতে। আর এখানে এসে সে তার প্রান্তিক উপযোগ হচ্ছে 5 টাকা। পঞ্চম একক ব্যবহারের ফলে এখানে আমরা একটু দেখব যে 4টা একক ব্যবহারের ফলে, অর্থাৎ একজন ব্যক্তি যদি একই জিনিস, খুবই প্রিয় জিনিস যদিও হয়, তাও একই জিনিস যদি সে 3টা 4টাও ব্যবহার করে ফেলে, পরবর্তীতে তার ওই জিনিসের প্রতি আর আগ্রহ থাকে না। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে সূত্রে যেটা বলছে যে 4টা একক ব্যবহারের ফলে সে 60 টাকাই পরিমাণ উপযোগ পেয়েছে, 5টা একক ব্যবহারের পরেও সে 60 টাকাই উপযোগ পেয়েছে। তার মানে পরবর্তী যে একটা একক সে ব্যবহার করেছে, অ্যাকচুয়ালি এই একটা এককে সে কোনো উপযোগ পায়নি, অর্থাৎ মানে তার কোনো আগ্রহই নেই, তার অ্যাকচুয়ালি কোনো আগ্রহই নেই। 4টা একক ব্যবহারের পরেই সে ফিল আপ, তার নতুন একক ব্যবহার করার কোনো আগ্রহই নেই। তাহলে সে এখান থেকে 0 টাকা, অর্থাৎ কোনো টাকাই সে প্রান্তিক উপযোগ পায়নি। ঠিক তার পরবর্তীতে যদি তাকে আরেকটা একক ব্যবহার করার কথা বলা হয়, তাহলে কি হচ্ছে, সে উপযোগ তো পাচ্ছেই না, বরং বিরক্ত হচ্ছে। ঠিক এই পজিশনে এসে সে কি হচ্ছে, বিরক্ত হচ্ছে। বিরক্ত যখন হচ্ছে তখন এই 60 টাকা পরিমাণ যে সে উপযোগ পেয়েছিল এতগুলো থেকে, এখন এসে তার উপযোগ যাচ্ছে কমে, টোটাল ইউটিলিটি কমে গেল, যার জন্য আমাদের প্রান্তিক উপযোগ কি হয়ে গেল, মাইনাস হয়ে গেছে। প্রান্তিক উপযোগ -5। খুব সুন্দর করে খেয়াল করো যে এখানে কিন্তু তার প্রান্তিক উপযোগটা মাইনাসে চলে গেছে, মানে এখন সে বিরক্ত। এরপরে যত একক সে ব্যবহার করবে সে তত বেশি আরো বেশি বিরক্ত হবে। আমরা খুব সুন্দর বাস্তবসম্মত একটা উদাহরণ দিই, যেমন যদি একজনকে আম দেওয়া হয়, তো প্রথম আম খেলো, খুব ভালো লাগলো, দ্বিতীয় আম খেলো,
অতটা ভালো লাগলো না। যদি একই স্বাদ, একই সবকিছুই থাকে, কিন্তু একজন মানুষ একসাথে কতগুলো আম খেতে পারে? তো সুতরাং ৩ টা বা ৪ টা খাওয়ার পরে তার ওই জিনিসের প্রতি আগ্রহই থাকবে না। তাকে যদি ফ্রিও দেওয়া হয়, সে ফ্রিও নেবে না। ব্যাপারটা এরকম। তার পরবর্তীতে সে কি হবে? যে ৬টা আম দেওয়ার ক্ষেত্রে সে কি করবে? ফ্রি তো দূরের কথা, সে আম দেখলেই বিরক্ত বোধ করবে। ব্যাপারটা এমনই। আমাদের চাহিদাটা একের পর এক এভাবে কমতে থাকে। তো আমরা উপযোগ সূচি দেখলাম। ঠিক এই সূচিটাকেই আমরা একটা রেখাতে রূপান্তরিত করব। করে আমরা দেখব যে আমাদের যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এটা যে আস্তে, আস্তে কমছে, সেটাকে কিভাবে আমরা একটা রেখায় রূপান্তরিত করতে পারি। রেখাটা দেখলে আমরা বুঝবো যে আসলে কেন আ এটাকে আমরা ক্রমহ্রাসমান বলছি। আমরা দেখে নিই। রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। এখন আমরা বিগত স্লাইডে যে চার্ট দেখেছিলাম, অর্থাৎ যে টেবলটা দেখেছিলাম আরকি, সেই টেবলটা আমরা এখানে বোঝার সুবিধার্থে নিয়ে এসছি। ঠিক যা ছিল তাই, দ্রব্যের একক, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, ১ এককের জন্য এত, এভাবে দিয়ে আস্তে, আস্তে ঠিক ওই টেবিলটাই আমাদের এখানে রয়েছে। আমরা এই টেবিল থেকে কিভাবে আ একটা আ রেখাচিত্রের মাধ্যমে কিভাবে ব্যাখ্যা করব, সেটা আমরা দেখব। কিভাবে আমরা চাহিদার রেখাটা অঙ্কন করব, সেটা দেখে নেব। আমরা খুব সুন্দরভাবে আস্তে, আস্তে দেখব। তোমরা খেয়াল করো সবাই একটু সাবধানে। প্রথমত আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, আমরা জানি যে রেখাচিত্রে সাজানোর জন্য এই ২ টি অক্ষ আমাদের প্রয়োজন হয় গ্রাফ চার্টে। তো আমরা গ্রাফ চার্টের মতো করে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে নেই। আমরা প্রথমে ওয়াই অক্ষ নিয়েছি। ওয়াই অক্ষের ক্ষেত্রে ওয়াই এবং ওয়াই প্রাইম বসলো। আর এক্স অক্ষ নিলাম। এক্স অক্ষের ক্ষেত্রে এক্স। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর ও বিন্দুতে ছেদ করে। আমরা দেখি এরপরে এক্স অক্ষে দ্রব্যের পরিমাণ নির্দেশ করছে এবং ওয়াই অক্ষে প্রাপ্ত প্রান্তিক উপযোগ সেটি নির্দেশ করছে। আমরা দেখব যে দ্রব্যের যে পরিমাণ বা দ্রব্যের একক, সেটি কি ১, ২, ৩, ৪, ৫, ৬ পর্যন্ত দ্রব্যের একক আমরা নিয়েছি। তো এই দ্রব্যের যে এককগুলো, এই এককগুলোকে আমরা এক একটা স দিয়ে, অর্থাৎ লেটার দিয়ে আমরা প্রকাশ করছি। যেমন প্রথম এককটাকে আমরা এম দিয়ে প্রকাশ করছি, দ্বিতীয় এককটাকে আমরা এন দিয়ে প্রকাশ করছি। এখানে প্রত্যেকটা এক একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এভাবে আমরা নির্দেশ করছি। ঠিক একইভাবে আমরা দেখছি যে বাম পাশে, অর্থাৎ প্রান্তিক যে উপযোগ, আমরা দেখেছি প্রান্তিক উপযোগটা অর্থে পরিমাপযোগ্য। সুতরাং প্রান্তিক উপযোগের ক্ষেত্রে দেখো ৩০, ১৫, ১০, ৫, ০, ৫। তো আমরা দেখেছি এটা যদি আমাদের 0 হয়, তাহলে এখানে ৫, ১০, ১৫, ২০, ৩০ এভাবে আসলো একের পর এক। আর ৫ টা এটি যেহেতু ঋণাত্মক, এটি নিচে চলে আসবে, -৫। তো এখন আমরা এখান থেকে ঠিক চাহিদার রেখা যেভাবে অঙ্কন করতে হয়, সেভাবে আমরা একের পর এক দেখব। দেখে নিই। প্রথম একক, দ্রব্যের একক যখন প্রথম একক, অর্থাৎ প্রথম একক কি ওএম পরিমাণ। তো ওএম পরিমাণ একক যখন সে ভোগ করলো, তখন তার প্রান্তিক উপযোগ কত? ৩০। তাহলে আমরা দেখি ওএম পরিমাণ যখন সে ভোগ করলো, তার প্রান্তিক উপযোগ ৩০। তাহলে ওএম থেকে একটা রেখা টেনে নিলাম আর ৩০ থেকে একটা রেখা টেনে নিলাম। তাহলে দুইটি রেখা পরস্পর একটি বিন্দুতে ছেদ করলো। কোন বিন্দুতে ছেদ করলো? এই যে আমরা একটি বিন্দু দিলাম, এখানে আমরা দেখছি যে এ বিন্দুতে ছেদ, একটি বিন্দুতে ছেদ করলো, যেটিকে আমরা এ বিন্দু বলছি, অর্থাৎ এ বিন্দুতে ছেদ করলো। ঠিক একইভাবে আমরা দেখে নেব দ্বিতীয় একক, অর্থাৎ ও এন পরিমাণ, প্রথম দুইটি একক থেকে সে যে উপযোগটা পাচ্ছে, সে উপযোগ কত? ১৫ একক বা ১৫ টাকা। ১৫ টাকা কত? এই যে ১৫ টাকা। তাহলে এখান থেকে একটা রেখা আমরা টানবো। এই যে এখানে মিলিত হলো। এই মিলিত অংশটাকে আমরা বলছি যে এটি একটি বিন্দু দ্বারা ছেদ করছে। এই ছেদ বিন্দুটাকে আমরা বি দ্বারা প্রকাশ করছি। একইভাবে আমরা ওপি পরিমাণ, অর্থাৎ প্রথম ৩টি একক থেকে যে উপযোগ পাচ্ছি, সেটি কত? ১০। প্রথম ৩টি একক উপযোগ থেকে বা তৃতীয় একক থেকে আমরা ১০ একক পরিমাণ উপযোগ, তৃতীয় একক থেকে আমরা ১০ টাকা পরিমাণ উপযোগ পাচ্ছি। তাহলে এটিও একটি বিন্দুতে ছেদ করলো এবং বিন্দুটি কি নামে প্রকাশিত হচ্ছে? সি বিন্দু নামে। এটিকে আমরা মার্ক করলাম। এবার দেখছি আমরা ৪ একক থেকে ঠিক চতুর্থ একক ব্যবহারের ফলে আমরা ৫ টাকা পরিমাণ উপযোগ পেয়েছিলাম। তাহলে ৫ টাকার সাথে আমরা এটা রেখা টেনে দিই। রেখা টেনে একটি বিন্দু দ্বারা ছেদ করি। করে আমরা এখানে
কি বিন্দু বলবো এটাকে? ডি বিন্দু। একইভাবে আমরা দেখলাম যে পঞ্চম একক, ঠিক পঞ্চম একক, এখানে পঞ্চম একক, এই পঞ্চম এককটাকে আমরা সেট করছি পঞ্চম এককের সাথে আমার কি প্রান্তিক উপযোগ কত? 0। তো 0 যেহেতু, সুতরাং এটি আর কোনো কিছুই হবে না, এটি উপরেও যাবে না নিচেও যাবে না, এখানেই অবস্থিত হবে। দেখি আমাদের একটা বিন্দু এখানে নিয়ে আমরা এই যে একটা বিন্দু নিলাম। আচ্ছা, যে বিন্দুটাকে আমরা ই বিন্দু হিসেবে চিহ্নিত করতে পারি। একইভাবে ঠিক তারপরে অর্থাৎ ষষ্ঠ একক যখন আমরা ব্যবহার করব, দেখি ষষ্ঠ একক যখন ব্যবহার করব তখন এটি নিচে চলে আসবে। কেন? কারণ ষষ্ঠ এককের সাথে ঋণাত্মকের সম্পর্ক। তাহলে ষষ্ঠ একক সাথে -5 এর সম্পর্ক, তাহলে -5 এর সাথে আমরা যোগ করে দিই, এটা যোগ করে দিলাম, দিয়ে একটি বিন্দু দ্বারা ছেদ করলো, যাকে আমরা কি বিন্দু বলছি? এফ বিন্দু। তো এই এফ বিন্দুতে ছেদ করার পরে আমরা এ, বি, সি, ডি, ই এবং এফ, এই 4টি বিন্দু যোগ করে দেবো। প্রিয় শিক্ষার্থী, আমি ঠিক যেভাবে বলছি লেখার ক্ষেত্রেও কিন্তু এভাবে লেখাটাই বেটার। বইয়ের কিছু ভাষা আছে, তবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এভাবে বলছি, লেখার সময় তোমরাও ঠিক এভাবে নিজের মতো করে বুঝে বুঝে লিখবা, তাহলে তোমাদের বইয়ের শরণাপন্ন হতে হবে না। ঠিক খুবই সহজ, জাস্ট নিজে একটু বুঝলে তোমরা পারবা। তো আমরা এখন দেখছি কি যে এ বি সি ডি ই এফ এই বিন্দুগুলো যোগ করে বর্ধিত করি, খুবই সহজ। দেখি আমরা যোগ করে ফেলি, এই যে যোগ করে দিলাম, যোগ করে বর্ধিত করে দিলাম। তাহলে যে রেখাটি আসলো এটি কি রেখা? ইউ ইউ প্রাইম রেখা। এই ইউ ইউ প্রাইম, ইউ অর্থ ইউটিলিটি বোঝাচ্ছি আমরা। তো ইউ ইউ প্রাইম রেখা পেলাম। এই ইউ ইউ প্রাইম যে রেখাটি পেলাম এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ নির্দেশক এই রেখাটি আসলেই ক্রম হ্রাসমান, বা এটা ইউ ইউ প্রাইমটা হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা, এবং এই রেখাটি দেখে আমরা কি বুঝছি যে এই রেখাটি ক্রমান্বয়ে হ্রাসমান, অর্থাৎ ক্রমান্বয়ে নিচের দিকে চলে এসেছে। সুতরাং আমরা বলতে পারি যে একজন মানুষ প্রতিনিয়ত যদি একটি দ্রব্য ভোগ করতে থাকে, তাহলে একটা সময় গিয়ে তার উপযোগটা বা তার ওই দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগটা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। আমরা আশা করি আজকের যে আলোচনা, সে আলোচনা থেকে তোমরা আলোচ্য বিষয়টাকে খুব সুন্দরভাবে ধরে নিতে পারছো। তোমরা বাসায় আর একটু দেখবে, তাহলে দেখবে যে এটা নিয়ে তোমাদের আর খুব একটা বেশি সমস্যা হবে না। ঠিক একটু মনোযোগ দিয়ে একটু নিজের মতো করে যদি জিনিসগুলো দেখো বা বোঝো, তাহলে আমার মনে হয় বইয়ের মতো করে কতক পাখির মতো লেখার প্রয়োজন হবে না। তোমরা সুন্দর করে নিজের মতো করে লিখবা পরীক্ষার খাতায়। তাহলে আমরা ব্যাখ্যা দেখলাম। আমি তোমাদেরকে যেভাবে বলেছি আমি লিখে দিইনি, কিন্তু আমি যেগুলো বলেছি সেগুলোই তোমরা যদি লিখতে পারো পরীক্ষার খাতায়, ঠিক প্রথমে তোমরা সংজ্ঞা দিয়েছো বা সংজ্ঞা দিবা, সংজ্ঞা দেওয়ার পরে এভাবে একটা টেবিল করবা। আমরা আগের স্লাইডে যেটা দেখেছি সূচি, এভাবে একটা সূচি দিবা, সূচি দিয়ে সূচির নিচে কিছু ব্যাখ্যা যেটা আমার মুখে বলে দিয়েছে ওটা তোমরা লিখে দিবা, যে এক এককের ফলে এত, এভাবে এভাবে লিখে দিবা। তারপরে প্রান্তিক উপযোগে এসে বা আমরা রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যার ক্ষেত্রে ঠিক আমি যেভাবেই বলেছি এভাবে একের পর এক তোমরা স্টেপ বাই স্টেপ সুন্দর করে লিখে দিবা, একদম নিজের মতো করে লিখবা, তাহলেই তোমাদের মার্কস বেশি আসবে আমি আশা করি। তো আমি আশা করি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটির যে ব্যাখ্যা তোমরা দেখলা, এটাতে তোমরা সহজেই বুঝতে পেরেছো। আমরা এখন এর কিছু ব্যতিক্রমে যাব, অর্থাৎ এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কিছু সীমাবদ্ধতা বা সমালোচনা, অর্থাৎ কোন কোন প্রেক্ষাপটে এই বিধিটি কার্যকর হয় না, সেগুলো আমরা একটু দেখে নিই। একজন ভোক্তার রুচি বা অভ্যাসের পরিবর্তন হয়, তাহলে এটা কার্যকর হবে না। যেমন আজকে আমার একটা জিনিসের প্রতি পছন্দ আছে বা আমার একটা জিনিস খেতে ইচ্ছা করছে, বাট সেটা 2 দিন পরে নাও থাকতে পারে, আমার রুচির পরিবর্তন হতে পারে। তো সেক্ষেত্রে আমার এই বিধিটি কার্যকর হবে না। অভ্যাসের পরিবর্তন হতে পারে, যেমন আজকে আমি একটা জিনিসে অভ্যস্ত, হয়তো আমি চা পানে অভ্যস্ত, তো একটা সময় গিয়ে দেখা গেল যে আমি আমার অভ্যাসের পরিবর্তন হয়েছে, আমি এখন আর চা খাই না, আমি কফি খাই। সুতরাং সেসব ক্ষেত্রে এটি কার্যকর হবে না। উপযুক্ত দ্রব্যের একক, উপযুক্ত দ্রব্যের একক বলতে যে আমি এমন আমার এককটা, মানে আমি যে একক ভোগ করছি সেটা যদি এত কম পরিমাণ হয় যে সেটা আমার জন্য খুবই সন্তোষজনক নয়, তাহলে ওইখানে কিন্তু আমার যে আগ্রহটা, সে আগ্রহটা না কমে বরং বাড়বে। যেমন একটি উদাহরণ দিই আমরা, যে আমরা যদি আহ, একজন তৃষ্ণার্ত মানুষকে যদি 1 চামচ করে পানি দেওয়া হয়, তাহলে তার
যে আগ্রহটা, সে আগ্রহটা না কমে বরং আরো বাড়বে। তার খাওয়ার আগ্রহটা আরো বাড়বে। তো ব্যাপারটা এমনই। সময়ের পরিবর্তনটা হচ্ছে যে একজন মানুষ যদি সকালে কিছু খাদ্য গ্রহণ করে, ধরে নিলাম সে একটা আপেল খেলো বা আম খেলো। তো সকালে একটা আম খেলো আর বিকালে একটা আম খেলো। তো এখানে কি হবে যে তার ওই আম খাওয়ার প্রতি যে আগ্রহটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কমবে না, বরং আরো বাড়বে। কেননা সে এই যে দীর্ঘক্ষণ পর খাচ্ছে, এটাতে অ্যাকচুয়ালি তার রুচির বা তার আগ্রহের কোনো কমতি হচ্ছে না। তার প্রান্তিক উপযোগ কিন্তু কমছে না, বরং বাড়ছে। তো এইজন্য বেশি সময়ের যে গ্যাপ, এই গ্যাপটা এখানে যদি বেশি সময়ের গ্যাপ থাকে তাহলে এই বিধিটি কার্যকর হয় না। ঠিক একইভাবে আমরা দেখলাম শখের কাজ। অর্থাৎ আমাদের ক্ষেত্রে এমন আছে যে কিছু মানুষের কিছু শখ আছে। কেউ হয়তোবা ড্রাইভিং করতে পছন্দ করে, হ্যাঁ? বা বিভিন্ন শখ আছে। গান গাওয়া, ছবি আঁকা, বিভিন্ন কিছু হতে পারে। তো এই শখের কাজের ক্ষেত্রে হয় কি যে মানুষ যত বেশি প্র্যাকটিস করে বা ওই জিনিসটাকে যত বেশি এক্সারসাইজ করে, তার কাছে মনে হয় যে আমি আরো করি। ব্যাপারটা এমনই। তো একজন যে ড্রাইভিং করে, তার কাছে মনে হচ্ছে যে আজকে এখানে ড্রাইভ করছি, আগামী দিন আরো লং ড্রাইভে যাব। তারপরে মনে হবে আরো লং ড্রাইভে যাব। তো সুতরাং শখের যে বিষয়গুলো আছে, শখের বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু এই বিধিটি কার্যকর হয় না। বিকল্প ও পরিপূরক দ্রব্য। বিকল্প এবং পরিপূরক। আমি আগেই বলেছি, বিকল্প অর্থ হচ্ছে যে একটা দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্য দিয়ে ওই দ্রব্যের চাহিদাটা মেটানো। যেমন চা এবং কফি, অথবা চিনি অথবা গুড়। তো চিনি এবং গুড় দুটার ক্ষেত্রেই একটা আরেকটির বিকল্প। পরিপূরক কোনটি? পরিপূরক হচ্ছে যে একটা দ্রব্য ব্যবহারের কারণে যদি অন্য দ্রব্যের ব্যবহার বাধ্যতামূলক হয়ে যায়। যেমন আমি শুধু খাতা কিনলে হবে না, খাতার সাথে আমাকে কলমও কিনতে হবে। কলমের সাথে কালিও দরকার। তো সেই সূত্রে কলম কালি একসঙ্গে থাকে, বাট খাতার সাথে কলম। একইভাবে আমরা যদি বলি চা এবং চিনি। চা খেতে গেলে শুধু চা তো আমরা খেতে পারি না, তার সাথে চিনির প্রয়োজন হয়। সুতরাং একটা জিনিস বা একটা দ্রব্য ভোগের জন্য যদি অন্য দ্রব্যের প্রয়োজন হয়, তাকে আমরা পরিপূরক দ্রব্য বলে থাকি। তো এই বিকল্প এবং পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আমাদের চাহিদাটা অ্যাকচুয়ালি আমাদের এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক বিধিটি, এটি কার্যকর হয় না। কারণ একটা দ্রব্যের দাম যদি কমে যায়, আমি চা ইউজ করছি, হঠাৎ করে যদি কফির দাম কমে যায়, আমি চাটা ছেড়ে দিয়ে আমি কফিতে চলে যাব। সুতরাং এখানে এই বিধিটি কার্যকর হবে না। এরপরে চলে আসি বাহ্যিক প্রদর্শন। বাহ্যিক প্রদর্শন বলতে এমনটা বোঝানো হয় যে আমরা সবাই চাকচিক্য পছন্দ করি। তো সেই সূত্রে ব্যাপারটা এমন হচ্ছে যে আমি একটা ড্রেস কিনলাম, আমার আর ড্রেসের প্রয়োজন নেই। কিন্তু আমি দেখলাম যে আমার প্রতিবেশী বা আমার কোনো ফ্রেন্ড সে ২ টা ড্রেস কিনছে। সুন্দর ২ টা ড্রেস কিনছে বা ৩ টা ড্রেস কিনছে ঈদের জন্য। তো সেই সূত্রে আমারও ইচ্ছা হবে যে না, তাহলে আমিও ২ টা ড্রেস কিনবো, বা আমিও ৩ টা ড্রেস কিনবো। সুতরাং এই ২ টা বা ৩ টা ড্রেস না কেনা পর্যন্ত আমার মধ্যে আগ্রহটা থেকেই যাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে কি হচ্ছে যে আমি যতই কিনছি ততই কিন্তু আমার আগ্রহ আরো বাড়ছে, কমছে না। এরপর আমরা দেখে দিই কৃপণের ক্ষেত্রে। কৃপণের ক্ষেত্রে কি, যে কৃপণ মানুষগুলো আমরা দেখে থাকি তারা টাকা খরচ কম করে কিন্তু সম্পদ বৃদ্ধি করতে সচেষ্ট থাকে। সুতরাং কৃপণ মানুষদের টাকা এবং সম্পদের প্রতি এক ধরনের লালসা থেকে থাকে। তো সেই সূত্রে টাকা তাদেরকে যতই দেওয়া হয়, আমরা টাকাটাকে যদি দ্রব্য হিসেবে ধরি, তাহলে টাকা তাদেরকে যতই দেওয়া হয় তাদের টাকার প্রতি আগ্রহ ততই বাড়ে, বরং কমে না। অথবা যদি তাদেরকে বলা হয় বা তারা যদি ভালো জমি বা ভালো সম্পদের থাকে বা সম্পদের সুযোগ যদি তাদের থাকে, তাহলে কি হচ্ছে যে, যদি জমির কথাই বলি, যে একজন মানুষ যে কৃপণ, সে শুধু জমি কিনেই যাচ্ছে। কিন্তু জমির প্রতি তার আগ্রহ বা জমি কেনার প্রতি তার আগ্রহের কমতি হচ্ছে না। ঠিক তেমনিভাবে আয় বৃদ্ধি। আয় বৃদ্ধিটা হচ্ছে যে একজন মানুষের যদি ইনকাম বেড়ে যায়, আমার যদি ইনকাম বাড়ে, তাহলে কি হচ্ছে যে আমি আগে যে জিনিসটা অল্প ব্যবহার করতাম, আজকে সেই জিনিসটা আরো বেশি ব্যবহার করার চেষ্টা করব। এটাই খুবই স্বাভাবিক যে আগে হয়তো আমার ইনকাম লেভেল কম ছিল, আমি একটা পণ্য ব্যবহার করতাম। আজকে আমার ইনকাম লেভেল যখন বেড়ে গেছে, আমি সেই জিনিসটা ২ টা ব্যবহার করব। অথবা তার থেকে আরেকটু উন্নত মানের পণ্য ব্যবহার করব। কিন্তু ওটি ব্যবহার করব না। তো আয় বৃদ্ধির ফলে আসলে আমাদের এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয় না। কারণ আমরা একই পণ্য ব্যবহার আর করি না। আমরা উন্নত পর্যায়ে চলে যাই। আমরা আ আজকের আলোচনাটা এখানেই শেষ করব। আশা করছি তোমরা সবাই সুন্দর করে বুঝতে পেরেছো। আর যদি নিতান্তই তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, তোমরা কমেন্টস বক্সে লিখে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। তো আ করোনাকালীন এই অনলাইন ক্লাসে তোমাদের অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, বাড়িতে সুস্থ আছো এবং আমাদের সাথেই থাকো। তোমাদের কন্টিনিউয়াসলি এই ক্লাসগুলো এখন থেকে কি হবে, মাইক্রো ইকোনমিক্স এর উপরেই আমি তোমাদের যে ক্রিটিক্যাল যে টপিকস গুলো রয়েছে সেগুলোর উপরেই মূলত ভিডিও করার চেষ্টা করছি। ভালো ভিডিও, তোমরা সাথেই থেকো।
তো অবশেষে সবাইকে ধন্যবাদ জানাই আমি এখানেই আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।